নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শনি আগামী 18 ফেব্রুয়ারি 2022 সালে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে পরবর্তী 13 মাসের জন্য। যদিও 2023 সালের একদম শেষের দিকে এক মাসের কিছু বেশি দিনের জন্য শনি পুনরায় ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, তবুও বলা যায় এটিই তার মেন গোচর এবং আমরা কনসেন্ট্রেট করব এই সময়টার উপরে মুখ্যত। যদিও এই সময় অনেকগুলো গোচর সংগঠিত হবে, অর্থাৎ শনি এখন মার্গী গতিতে রয়েছে, এরপরে গিয়ে বকরি হবে 4 জুনের পরে, বকরি হয়ে পুনরায় অ্যাকুয়ারিস থেকে আবার ক্যাপ্রিকর্নে চলে আসবে। তো ক্যাপ্রিকর্নে এসে প্রায় 24.5 ডিগ্রি পর্যন্ত নেমে পুনরায় ও ডাইরেক্ট হবে, সেটা 23শে অক্টোবর, এবং তারপরে আস্তে আস্তে সামনের বছরের 16ই জানুয়ারি ও পুনরায় অ্যাকুয়ারিয়াসে প্রবেশ করবে। তো অনেকগুলো জিগজ্যাগ পথ আছে। আমরা এই পথটাকে পুরোটাই মুহূর্তে যদি আলোচনা করতে চাই তাহলে এটা এত দীর্ঘকালীন এবং এত বিস্তৃত আলোচনা হবে যে আলোচনার এসেন্সটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা মুখ্যত নক্ষত্রের উপর কনসেন্ট্রেট করে আলোচনাটাকে করব। পরবর্তীকালে এপ্রিল মাসে যখন স্যাটার্ন প্রথমবারের জন্য 1 ডিগ্রির মতন অ্যাকুয়ারিয়াসে প্রবেশ করবে, সে সময় অ্যাকুয়ারিয়াসের ফলটা নিয়ে প্রাইমারিলি বলবো। তারপরে আলটিমেটলি যখন সামনের বছরে পার্মানেন্টলি অ্যাকুয়ারিয়াসে পরবর্তী 2.5 বছরের জন্য প্রবেশ করবে, সেই সময় একটা বিস্তৃত আলোচনা করব। আমি আলোচনাটাকে এইভাবে ভাগ করে করার চেষ্টা করছি। যাই হোক, আমি ডাইরেক্ট আলোচনায় চলে যাচ্ছি। আপনাদের শুধু দুটো কথা বলে যাই এ ব্যাপারে। সেটা হচ্ছে, বহু মানুষ আমার সাথে হয়তো যোগাযোগ করবার চেষ্টা করেছেন, আমি ফোনও খুলেছি খুব দেরিতে, ডিউ টু যাকে বলা যায় শরীর ঠিক নেই, ইলনেস আছে কিছুটা, সেই জন্য কথা বলতে পারিনি অনেকের সাথে। তো আস্তে আস্তে ঠিক হচ্ছি এবং আশা করি 2-3 দিন 4 দিন পরে আমি কথা বলতে পারবো, কারণ দীর্ঘকালীন ওভার টেলিফোনে কথা বলতে পারছি না, খুব সমস্যা হচ্ছে। যাই হোক, আমি একদম ডিরেক্ট আলোচনায় চলে যাই। আপনাদের বলে দিই যে দয়া করে একটু শেয়ার করবেন, কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক। আজকেই যদি সময় ভালো থাকে এবং শরীর ভালো থাকে, ভালো লাগে, তাহলে এরপরে একটা আলোচনা করব, যেটা আগামী 27শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত আছে, যে 5টা প্ল্যানেট একসাথে ক্যাপ্রিকর্নে থাকবে। এটারই একটা বলতে পারেন যে একটু প্রসারিত আলোচনা, সেটা নিয়েও একটু কনসাইজলি বলে দেব, কারণ প্রচুর প্রশ্ন এসেছে তা নিয়ে। শনি ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে আগামী 18ই ফেব্রুয়ারি রাত 1:52। আমি যা বলছি কলকাতার লংজিটিউড ল্যাটিটিউড অনুসারে, এবং থাকবে 15ই মার্চ 2023 পর্যন্ত রাত 12:18 পর্যন্ত। এই সময়টা নর্মালি শনি একটা নক্ষত্র 13 মাস ভোগ করে, এটাই ন্যাচারাল নিয়ম। তো দেখুন, প্রায় 13 মাসই থাকছে। আমি শুধু সামনের বছরের কয়েকটা ডেটা আপনাদের বলে রাখছি, যারা প্রয়োজন মনে করেন নিয়ে রাখতে পারেন। সেটা হচ্ছে, শনি 2023 সালে, এবছরের ঘটনা নয়, 2023 সালে বকরি হবে, সেটা হচ্ছে 17ই জুন। 17ই জুন রাত্রি 10:47 13 ডিগ্রি 1 মিনিট 36 সেকেন্ডে অ্যাকুয়ারিয়াসে বকরি হবে, অর্থাৎ কুম্ভ রাশিতে। এবং 15ই অক্টোবর 6:52 বকরি হয়েও নিচের দিকে নামতে থাকবে। শনি যখন বকরি হয় মোটামুটি 6 ডিগ্রি 35 থেকে 40 মিনিট পর্যন্ত, প্রায় 7 ডিগ্রির কাছাকাছি শনি নিচে নামে, 6.5 থেকে 7-এর মতো। তো যখন ও নিচের দিকে নামবে তখন পুনরায় 15ই অক্টোবর 2023 সাল, রিমেম্বার 2023 সালের 15ই অক্টোবর 6:52 AM সকালবেলা ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, এবং প্রবেশ করে আরেকটু নিচের দিকে নামবে, অর্থাৎ অ্যাকুয়ারিয়াসে 6 ডিগ্রি 40 মিনিটের যে সীমারেখা আছে সেটা ক্রস করে আরেকটু নিচে নামবে, এবং নিচে নামবে 6 ডিগ্রি 19 মিনিট 18 সেকেন্ড পর্যন্ত হয়ে মার্গী হবে, সেটা হচ্ছে 4 নভেম্বর 2023 সকাল 8:30টার সময়।
তারপরে 24শে নভেম্বর 2023 সালে সকাল 10:28 AM পুনরায় শনি ধনিষ্ঠ নক্ষত্র ত্যাগ করে শতভিষা নক্ষত্রে যাবে। তাহলে বুঝতে পারছেন যে সামনের বছরে শনি যখন 6°40' ক্রস করে যাবে, অর্থাৎ যেটা আমি বললাম 15ই মার্চ, সেটার পরেও বছরের প্রায় শেষের দিকে, সেটা হচ্ছে 15ই অক্টোবর 2023 থেকে 24শে নভেম্বর 2023 শনি ধনিষ্ঠ নক্ষত্রে আবার থাকবে। তার মানে সেটা হচ্ছে প্রায় 40 দিনের মতন, তাহলে নিয়ার অ্যাবাউট 13.5 মাস মতন স্যাটার্ন ধনিষ্ঠ নক্ষত্রে থাকবে। খুব সামান্য অংশ কিন্তু থাকবে। তো এটাই প্রসঙ্গে বললাম, যদি এই আলোচনাটা অনেক বিস্তৃত, সেই বিষয়ে আমরা এখন যাচ্ছি না, সেগুলো অন্য নবাংশে চলে যাচ্ছে। তা আমরা মুখ্যত ধনিষ্ঠা নক্ষত্রের যে 4টে নবাংশ আছে, অর্থাৎ সিংহ থেকে বৃশ্চিক পর্যন্ত, সেখানেই আলোচনাটাকে কনসেন্ট্রেট করব। কারণ আমাদের এই যে স্যাটার্নের ইমিডিয়েট যে মার্গী গতি চলছে, সেটা ক্যাপ্রিকর্ন ক্রস করে আগামী 29শে এপ্রিল ক্যাপ্রিকর্ন থেকে অ্যাকুয়ারিয়াসে প্রবেশ করবে স্যাটার্ন। অ্যাকুয়ারিয়াসে প্রবেশ করে 1° থেকে একটু বেশি যাবে, বেশি গিয়ে শনি বকরি হয়ে পুনরায় নেমে আসবে, সেটা হচ্ছে লিব্রা, অর্থাৎ তুলা রাশির নবাংশ। তো স্যাটার্ন মুখ্যত এখানে ধনিষ্ঠ নক্ষত্রে 3টে চরণ ও টাচ করবে, তারপরে আবার নেমে আসবে, প্রথম চরণেই নেমে আসবে, তারপরে আবার যখন ডাইরেক্ট হবে 23শে অক্টোবরের পরে এবছর, তারপরে আবার গতি নিয়ে ও আস্তে আস্তে একটা করে নবাংশ ক্রস করতে থাকবে। তা আমাদের মুখ্যত কনসেন্ট্রেশনটা এখানে থাকবে যে লিও, ভার্গো, লিব্রা, এই 3টে। স্করপিওর যে নবাংশ আছে, সেই নবাংশে স্যাটার্ন কিন্তু এই বছরে অন্তত যেতে পারছে না, সেটা যাবেও সামনের বছর। এই বেসিক আলোচনা থেকে আমরা আসছি। এবার প্রথমে আমরা নক্ষত্রের ক্যারেক্টারে চলে যাই। কিছুদিন আগেই আমি ধনিষ্ঠা নক্ষত্রের উপরে অনুষ্ঠান করেছিলাম। আমি জাস্ট একবার বলে দিচ্ছি, ধনিষ্ঠা নক্ষত্র হচ্ছে ধন প্লাস ইষ্টা। আপনাদের বলেছি 23 নম্বর মঙ্গলের নক্ষত্র। মঙ্গলের নক্ষত্র সবসময় দুটো করে ঘর নিয়ে অবস্থান করে, অর্থাৎ প্রত্যেকটা ঘরে 6°40', আবার দ্বিতীয় ঘরে 6°40', এভাবেই তার অবস্থানটা থাকে। সেটা মৃগশিরা হোক, চিত্রা হোক, ধনিষ্ঠা হোক। তো ধনিষ্ঠা নক্ষত্রেরও তাই ক্যাপ্রিকর্নের 23° মোটামুটি 40 মিনিট থেকে 23°20' থেকে শ্রবণা নক্ষত্র শেষ হবে। শেষ হওয়ার পরে ধনিষ্ঠা নক্ষত্রে 6°40 এবং অ্যাকুয়ারিয়াসে 6°40। এই নক্ষত্রের কিছু স্পেশাল এফেক্ট আছে, সেই এফেক্টটা নিয়ে জাস্ট সংক্ষেপে বলে দিই। এর সাথে রিদম যুক্ত আছে, অর্থাৎ বাদ্যযন্ত্র যুক্ত আছে। বহু লোক একে পরম ভগবানের যে ফ্লুট আছে, সেই ফ্লুটের সাথেও কল্পনা করে থাকে, অনেক সময় রিজেম্বলেন্স করে, অর্থাৎ এর একটা রিদম আছে। এই নক্ষত্রের জাত ব্যক্তিদের মধ্যে আমি এটা পর্যবেক্ষণ করে দেখেছি, এদের মধ্যে ধরুন গান বাজনা বা যে কোনো আর্ট অ্যান্ড কালচারের প্রতি একটা সামান্য ইনক্লিনেশন থাকে। যদি একান্ত কোনো নেগেটিভ প্ল্যানেট, নেগেটিভ বলাটা ঠিক নয়, যদি কোনো তামসিক গুণ সম্পন্ন প্ল্যানেট যদি এই নক্ষত্রকে ভোগ না করে ফেলে, তো এই নক্ষত্রের যেটা বেসিক প্রকৃতি হচ্ছে, এই নক্ষত্র নর্মালি খুব চুপচাপ কিন্তু হিউজ এনার্জি রাখে। মঙ্গলের নক্ষত্র তো মঙ্গলের প্রকৃতি কি? মঙ্গল হচ্ছে ফিয়ারলেসনেস, মঙ্গল হচ্ছে থ্রাস্ট, মঙ্গল অ্যাক্সেলারেশন, মঙ্গল হাই ভেলোসিটি, মঙ্গল লো ভেলোসিটি থেকে হাইয়ের দিকে যাওয়া, মঙ্গল ফোর্স, মঙ্গল হচ্ছে আর্গুমেন্টেটিভ নেচার, মঙ্গল হচ্ছে অবস্টিনেন্স, যে কোনো রকম ভিগিয়ার অর্থাৎ স্ট্রেংথ, আমাদের এগিয়ে যাওয়ার ক্ষমতা, সব কিছু মঙ্গল প্রদান করে। মঙ্গলের সাথে জার্মেন্টেশনও যুক্ত, অর্থাৎ আমাদের প্রাণের সঞ্চারও মঙ্গলের সাথে যুক্ত। তো এভরিথিং মঙ্গল আমাদের সেনাপতির রোল প্লে করে, অর্থাৎ আমাদের মধ্যে যা ভিগিয়ার এবং স্ট্রেংথ আমাদের দরকার হয় সামনে এগোনোর জন্য, সেটা মঙ্গল আমাদের প্রদান করে। মঙ্গল অগ্নিকারক প্ল্যানেট এবং 1-5-9 এখানেই মঙ্গল সবসময়
বেশি তেজি থাকে। মঙ্গল মকরের ঘরে এসে তুঙ্গ হয়, এক্সল্টেড হয় 28 ডিগ্রি পর্যন্ত। বাট দ্য ফ্যাক্ট হচ্ছে মঙ্গল এইখানে মঙ্গলের যে তামসিক প্রবৃত্তি আছে সেটা অনেকটা কন্ট্রোলড থাকে। সেই জন্য দেখুন এখানেও একটা নক্ষত্র প্লেস করা আছে, ধনিষ্ঠা। মঙ্গলের মঙ্গলের যে অতিরিক্ত পাওয়ার, সব কিছুকে জ্বালিয়ে দেওয়ার যে একটা মেন্টালিটি মঙ্গলের মধ্যে থাকে, এক ধরনের কথাবার্তা বলুন, অ্যাটিটিউড বলুন, তার মধ্যে একটা অদ্ভুত ধরনের অ্যারোগেন্স সমস্ত কিছুতে, সেই যে অতিরিক্ত ফোর্স, অতিরিক্ত ঊর্জা তার মধ্যে যে থাকে, সেটাকে কন্ট্রোল একমাত্র এই ক্যাপ্রিকর্নের ঘরেই এসে করতে পারে। তো কেন করতে পারে সেটার ব্যাখ্যা অনেকবার আপনাদের দিয়েছি। তো সেই কারণে এখানে এসে এক্সল্টেশন হয় মঙ্গলের। তো মঙ্গল আমাদের এবং স্যাটার্ন আমাদের কি, স্যাটার্ন আমাদের বেসিক যে স্যাটার্নের জায়গা সেটা হচ্ছে পেশেন্স। স্যাটার্ন পরম জ্ঞানের কারক, দ্য আলটিমেট নলেজ। সেই নলেজ রবিও জানে, কিন্তু রবি সেই নলেজটা প্রোপাগেট করে দেয় স্যাটার্নকে। তো স্যাটার্ন পরম জ্ঞানের কারক। স্যাটার্ন হচ্ছে সেজ, স্যাটার্ন শান্ত, ধীর। স্যাটার্ন তার পরিণতি জানে, সবার পরিণতি জানে। তো সেই জন্য সে কোনো ব্যাপারে উদ্গ্রীব হন না, তিনি একদম শান্ত স্থির থাকেন এবং কোনো মেটেরিয়াল জিনিসের প্রতি স্যাটার্নের কোনো আসক্তি নেই। মঙ্গলের কিন্তু ঠিক উল্টো ক্যারেক্টার। মঙ্গলের আসক্তি কিন্তু মেটেরিয়াল বস্তুর প্রতি, ভোগের প্রতি আসক্তি আছে। সেই জন্য মঙ্গল অত্যন্ত তামসিক প্ল্যানেট। মঙ্গল যদি 10টা, আমি কম বলছি, প্রবাবিলিটি ফ্যাক্টরটা কমে যাবে, 50টা হরোস্কোপ যদি দেখা যায়, তার মধ্যে 1টা বা 2টো হরোস্কোপ দেখা যাবে যার মধ্যে মঙ্গল খুব স্টেবিলাইজ রয়েছে। কম বেশি যে কোনো অগ্নিতত্ত্বের কারক প্ল্যানেটের তাকে কন্ট্রোল করাটা ভেরি ডিফিকাল্ট। সেই জন্য তাকে যদি খুব সুচারুরূপে কন্ট্রোল না করা যায়, সে এত অ্যাবারেটিভ একটা এনার্জির এক্সপ্লোর করে দেবে যে সে আপনার চরিত্র বলুন, আপনার টোটাল পার্সোনালিটির ওপরে এফেক্ট করে দেবে। হয় পজিটিভ করবে, হয় নেগেটিভ করবে। পজিটিভ মানে অতিরিক্ত ঊর্জাধারী করবে, অথবা খুবই ম্রিয়মান করে দেবে একেবারে, কিন্তু করবে এবং সেটা দেখা যাবে বাইরে থেকে। নাম্বার 3 হচ্ছে স্যাটার্নের এই এই নক্ষত্রের যে প্রকৃতি, এই নক্ষত্রের প্রকৃতিকে রাক্ষস ডেমনিশ অ্যাক্টিভিটিসের সাথে দেওয়া হয়েছে। অর্থাৎ এ সব কিছুকে লাভ করার চেষ্টা করবে এবং সেটাকে ভোগ করারও চেষ্টা করবে, দুটোই সে একসাথে করবার চেষ্টা করবে। খুব পিকিউলিয়ার। দেখুন এই ঘরে মঙ্গল এসে এক্সল্টেশন হয়। এক্সল্টেশনের মাত্র একটা চরণের থেকে সামান্য একটু বেশি এখানে মঙ্গল তার প্রথম নক্ষত্রটা পায়, সেটা কিন্তু সিংহ রাশির। তার মানে খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে সিংহ রাশিতে মঙ্গল যদি কখনো অবস্থান করে, কখনো, সেটা নবাংশে হোক, সেটা বেস হরোস্কোপে হোক, সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় ক্ষমতাশালী হয়ে যায়। আমি প্রচুর অ্যাভারেটিভ হরোস্কোপ দেখেছি এই জাতীয় জায়গায় পোস্টিংয়ের জন্য। নাম্বার 2, আপনাদের আরেকটা দিনও আমি বলেছিলাম যে আগামী 4 তারিখ রাত থেকে, মোটামুটি সন্ধেবেলার পর থেকে প্রায় 8 তারিখ বেলা প্রায় 2:30-3টে পর্যন্ত মঙ্গল এবং কেতু একসাথে সিংহ রাশির নবাংশে থাকবে। এই সময়টা কিন্তু প্রত্যেকে সাবধানে থাকবেন। আমি এর পরের অনুষ্ঠানটাতেই বলে দেব যে এটা একটা এনার্জি গেইনিংয়ের টাইম আছে, যে এনার্জির একটা বিপুল, যখন কোনো কাইনেটিক এনার্জি বা যখন স্ট্যাটিক এনার্জিতে কনভার্ট হয়, তার তো একটা এরাপশান হবে একটা সময়ে। সেই এরাপশানটা যখন হবে, সেই এরাপশানটার ফলটা নিয়েও বলে দেবো। এই আলোচনাতেও বলবো, পরের একটা ডিফারেন্ট আলোচনাতেও বলবো। তো সেটাতে কিন্তু প্রত্যেকে সাবধান থাকবেন, স্পেশালি বিহেভিয়ার, স্পেশালি কথাবার্তা, ঔদ্ধত্য, ইগো, আচরণ, সমস্ত কিছুর ক্ষেত্রে। যারা ডিসিপ্লিন ফোর্সে চাকরি করেন, ভুলেও ইনসাবঅর্ডিনেশনে যাবেন না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। খারাপ দশায় থাকলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। অর্থাৎ আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আপনাকে কোনো কথা বলে, আপনি সেটা শুনবেন শুধুমাত্র। আপনার ভেতরে যতই যন্ত্রণা থাক, আপনি সেটাকে উত্তর করবেন না। উত্তর করলে কিন্তু আপনি ফাঁসবেন, পরিষ্কার ব্যাপার। যার যত স্ট্রেংথ আছে সে কম ফাঁসবে, যার স্ট্রেংথ কম সে বেশি ফাঁসবে। ইটস দ্য বেসিক থিওরি। এবং কেতু আছে বলে,
কিছু হিডেন কিছু কাজও হয়ে যেতে পারে, আপনার এগেনস্টে কোনো প্রসিকিউশনও তৈরি হয়ে যেতে পারে। তো সেটার ব্যাপারে অ্যালার্ট থাকবেন, কোনো অবৈধ কোনো অন্যায় কাজ কিন্তু করবেন না, অ্যাকচুয়ালি কখনোই করবেন না। এখন তো ভুলেও ভাববেন না সে সম্পর্কে, তাহলে মুশকিল হয়ে যাবে। নাম্বার 3, আপনাদের বলে দিই, এর সাথে যে অ্যানিমেল যুক্ত রয়েছে সেটা হচ্ছে সিংহী আছে। সিংহী কিন্তু শিকার করে, সিংহ করে না শিকার নর্মালি, সিংহী করে। তো এর মধ্যে অদ্ভুত ধরনের ক্ষিপ্রতা আছে। আমি প্রথমেই বললাম যে এটা এক ধনিষ্ঠা নক্ষত্র, অদ্ভুত ভোগকারী নক্ষত্র, ভোগ করতে চায়, ধন যুক্ত রয়েছে। তো মানে তামসিক প্রবৃত্তির প্রথম জায়গাটাই যুক্ত রয়েছে। আপনার কাছে পয়সা আছে মানে কলিযুগে আপনি প্রায় সমস্ত কিছু আপনি পারচেস করতে পারবেন। এটা কলিযুগের বেসিক প্রকৃতি, শাস্ত্রে বলা আছে এখানে সমস্ত কিছু আপনি পেতে পারেন। তো সেই জায়গাটা থেকে যে মানুষ ধনী মানুষ, যে মানুষ বিত্তশালী মানুষ, সেই মানুষের কাছে কিন্তু ক্ষমতা এমনি চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। তো সেদিক থেকে এই নক্ষত্রের মধ্যে সেই প্রকৃতি আছে, রুল করতে পারে, ডমিনেট করতে পারে সিচুয়েশনকে। এবং আমি এদের নর্মালি দেখেছি, এরা যদি জাতিকা হন, বৃহস্পতির পোস্টিং যদি খুব ভালো না থাকে হরোস্কোপে, তাহলে কিন্তু এদের ম্যারিটাল জায়গাতে গন্ডগোল থাকে। হয় নিজে প্রবলেম ফেস করে, অথবা তার দ্বারা প্রবলেম তৈরি হয় এবং সেটা অন্য লোক ফেস করে, অর্থাৎ স্টেবিলিটি থাকে না। এর সাথে যে পাখি যুক্ত রয়েছে সেটা হচ্ছে ময়ূর। ময়ূরের প্রকৃতি দেখুন, ময়ূর বিষধর সাপ শিকার করে নিতে পারে, অর্থাৎ এর সাথে লড়ে এটে পাড়াটা কিন্তু খুব মুশকিল। ধনিষ্ঠা নক্ষত্রের স্ট্রেংথ এত বেশি আছে, দিয়েছে কারণ পরম ভগবান নিজে কল অবতার দ্বারা এর সাথে যুক্ত আছে। নাম্বার 3 হচ্ছে যে বৃক্ষ এর সাথে যুক্ত আছে, সেটা হচ্ছে স্বামী বৃক্ষ। আপনারা সবাই জানেন প্রচুর মানুষ স্যাটার্নকে তুষ্ট করার জন্য এই বৃক্ষের ব্যবহার করে। বৃক্ষের ব্যবহারের কিছু প্রকৃতি আছে, সেটা যারা জানেন তারা জানেন। তো সেই হিসেবে অর্থাৎ স্যাটার্নের প্রকৃতিও এর মধ্যে রয়েছে। অর্থাৎ স্যাটার্ন মানে কি? স্যাটার্ন মানে ধৈর্য, কিন্তু মঙ্গল মানে ঠিক বিপরীত গুণ। তাহলে বৃক্ষকে এক্ষেত্রে হঠাৎ করে এই বৃক্ষ দিল কেন? এই বৃক্ষর দ্বারা এটাই সিগনিফাই করার চেষ্টা করছেন জ্ঞানী মানুষেরা, সেটা হচ্ছে যে অনেক দিন ধরে এই নক্ষত্রের প্রকৃতি হচ্ছে অনেক দিন ধরে ওত পেতে থাকা কোনো একটা কাজের ব্যাপারে, এবং সেই কাজটা যখন সে পেয়ে যাবে তার জুরিসডিকশনের মধ্যে, সে কিন্তু তাকে ধরে নেবে সেই মুহূর্তে। এবং যখন সে ধরে নেবে তখন কিন্তু তার কাছ থেকে বাঁচার আর কোনো উপায় নেই। অর্থাৎ মঙ্গলের এখানে একটা গুণ কাটেল হচ্ছে, সেটা হচ্ছে যে কোনো ব্যাপারে মঙ্গলের মধ্যে যে চিত্ত চাঞ্চল্য থাকে, অর্থাৎ একটা রেস্টলেসনেস নেচার থাকে, সেটা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মধ্যে কিছুটা অ্যাবস্টেইন আছে। স্পেশালি যখন শনি যাবে তখন এই দুটো নক্ষত্রের প্রভাব, গ্রহের প্রভাব, ঘরের প্রভাব তিনটে মিলিয়ে, এবং নবাংশে কোথায় পোস্টেড আছে, এই চারটে মিলিয়ে প্রভাব তো একসাথে রেজাল্ট্যান্ট এফেক্ট দেবে। এক্ষেত্রে মঙ্গলের যে অদ্ভুত চাঞ্চল্যের জায়গাটা, সেটা কিন্তু এখানে কমে যাচ্ছে বেসিক জায়গায়। আচ্ছা, এই নক্ষত্র কখনো আপনাকে কোনো কাজ, কোনো ফাংশন শুধু করতে দেবে না। সেটা যেরকম হোক, দেখুন এই ক্যাপ্রিকর্নের ঘর বা অ্যাকুয়ারিয়াসের ঘর কালপুরুষের দশম একাদশ, অর্থাৎ কর্ম থেকে উদ্ভূত লাভ। অর্থাৎ কিন্তু আপনাকে, অর্থাৎ বিনা পারিশ্রমিকে কাজের ব্যাপারে উদ্ভূত করবেন না, কখনো করবে না। এই নক্ষত্র আপনাকে দিয়ে পরিশ্রম করাবে এবং তার পারিশ্রমিকটাও সে বুঝে নেবে, ফ্রিতে কিছু হবে না। কিন্তু এই কাজের ক্ষেত্রে কোনো গাফিলতি করবে না, পরিষ্কার ব্যাপার, এটা কিন্তু বুঝতে হবে। এবং স্যাটার্ন, যেটা স্যাটার্নের নেচার নয়, স্যাটার্ন সবসময় অকর্মের দিকে নিজেকে চালিত করে, কিন্তু স্যাটার্ন কিন্তু এই নক্ষত্রের আবেশে, স্পেশালি রবির ঘর, রবির পরে বুধের ঘর, বুধের পরে শুক্রের ঘর, এই তিনটে ঘরই, ইভেন মঙ্গলের ঘরও, চারটে ঘরই কিন্তু অসম্ভব মেটেরিয়াল। অর্থাৎ এখানে কিন্তু মানুষ স্যাটার্ন কাজ করবে, নিঃস্বার্থভাবেই করবে, কিন্তু মিনিমাম পারিশ্রমিকটা সে কিন্তু চাইবে, এবং সেটা দিতেও হবে, নাহলে সে আদায় করে নেবে।
কতটা আদায় করবে? যতটা না আপনার ছকের স্ট্রেংথ আছে সেই অনুসারে আদায় করবে। অর্থাৎ শনি এখানে শুধুমাত্র সেজের ভূমিকা অবতীর্ণ হবে না, তাকে একটু খুশিও করতে হবে আর। আচ্ছা, যেগুলো এখানে বৃদ্ধি পাবে মানুষের ক্ষেত্রে এই নক্ষত্র দিয়ে যখন স্যাটার্ন ভোগ করবে, সেটা হচ্ছে টেম্পারমেন্ট লস হতে পারে মাঝে সাথে। নাম্বার 2 হচ্ছে একটু আর্গুমেন্টেটিভ নেচার তৈরি করতে পারে। হ্যাঁ, এমন নয় যে একেবারে কাপবোর্ড ইন দ্য স্কেলিটন করবে, রাস্তায় দাঁড়িয়ে সেই অসভ্যের মতন চিৎকার চেঁচামেচি করবে, এরকম নয়, বা ভাষার মধ্যে কোনো মাধুর্য নেই, এরকম নয়, কিন্তু আর্গুমেন্টেটিভ। আর্গুমেন্টেটিভ কথা কিন্তু মানে ঝগড়া নয়। আর্গুমেন্টেশন কথার অর্থ তর্ক। তর্কের একটা বেস আছে। তর্ক কোনোদিন ইললজিক্যাল হয় না, ঝগড়া ইললজিক্যাল হয়। সেটার ইংরেজি মানে কোয়ারেল, দুটোর আলাদা মানে আছে। তো এখানে কিন্তু স্যাটার্ন নর্মালি চুপ করে থাকে, কারণ স্যাটার্ন তো পরম সত্যটা জানে, ফলে স্যাটার্ন কখনো কোনো বিবাদে জড়াতে চায় না। জানে যে বিবাদে জড়ানো মানে আমার সময় নষ্ট, আমি কেন বেকার যাব। কিন্তু এখানে কিন্তু সে আর্গুমেন্টেশনে যাবে এবং লজিক্যাল, এমন নয় যে সে অভব্য আচরণ করবে বা এরকম কিছু, কিন্তু নিজের একটা স্ট্যান্ড পয়েন্ট কিন্তু রাখবে, যেটা সে নর্মালি চুপ করে থাকতো, সেটা কিন্তু এখানে সে করবে না। কিছুটা অ্যাঙ্গারও আসবে, ক্রোধ আসবে, তবে ক্রোধটাকে সে কন্ট্রোল করে নেবে, কারণ মীন রাশিতে দৃষ্টি থাকবে। যতক্ষণ পর্যন্ত মীন রাশিতে দৃষ্টি থাকবে ততক্ষণ ক্রোধটাকে সে কন্ট্রোল করতে পারবে। ইগো কিন্তু বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে, এইটা নেগেটিভ আছে। অর্থাৎ ইগো বৃদ্ধি পেলেই মানুষের মধ্যে কিন্তু বডির সাথে যে সোল, দুটো যে ডিফারেন্ট এন্টিটি, সেই ডিফারেন্ট এন্টিটি কিন্তু মানুষ ভাবতে শুরু করে আমরা দুটোই এক এন্টিটি। এই জায়গাটাই নেগেটিভ। অর্থাৎ কোনোভাবেই নিজের মধ্যে ইগোকে তৈরি করতে দেবেন না, কোনোভাবে না। আমি করেছি, আমি করছি, আমি করব, এই আমিত্ব থেকে বেরোনোর চেষ্টা করুন। না হলে আপনাকে যদি একবার এই জায়গাটায় ধরে নেয়, দেখুন কলিযুগে সবসময় আমরা যে ফাংশনের মধ্যে দিয়ে যাই সেগুলো সব কিছু পোরাস, অর্থাৎ ছিদ্রপূর্ণ। এবার সবাই চেষ্টা করে, সবাই মানে আপনাকে সবসময় কর্ম চেষ্টা করে সেই পোরাসগুলোর মাধ্যমে বাধার। কি করে আপনাকে আটকাবে, কি করে আপনাকে দিয়ে পাপ কার্য করাবে, কি করে আপনাকে দিয়ে ডিসবিলিফ তৈরি করবে, অবিশ্বাস তৈরি করবে। এগুলো 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 কালের নিয়ম নর্মালি। তো এই পোরাস অ্যাক্টিভিটিসের জন্য এটা একটা পোরাস ছিদ্র, যেখান দিয়ে কিন্তু পাপ বা অন্যায় ঢুকে যেতে পারে। এবং ইগো এমন একটা অন্যায় যার দ্বারা মানুষ এমন গর্হিত কাজ করে ফেলতে পারে যার কোনো সীমা নেই। অর্থাৎ সে সব কিছু ভুলে যায়, তখন তার কাছে তার স্ট্যান্ডটাই মেন থাকে। তো দয়া করে এটার ফাঁদে পড়বেন না। 5 নম্বর হচ্ছে ভেহিকেল স্পিড। প্রত্যেকে যারা গাড়ি চালান বা চড়েন, ড্রাইভারকে প্রভোগ করা, গাড়ি চড়ছেন জোরে চালাও, তাড়া আছে। একমাত্র হয়তো অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে বলা যেতে পারে, সেটা আর কোনো ভেহিকেলের ক্ষেত্রে বলার কোনো প্রয়োজনই নেই, কারণ বললেই সমস্যা হবে। সমস্যাটা কিন্তু দীর্ঘ অনেক দিন ধরে রয়েছে। আপনারা যারা মোটামুটি নিউজ দেখেন তারা দেখবেন যে প্রবাবিলিটি অফ অ্যাক্সিডেন্টস কিন্তু এ সময় বেড়েছে এবং খুব দুঃখজনক কিছু ঘটনা ঘটেছে। তো এটা কিন্তু থাকবে আরও বেশ কিছুদিন। কবে বলেছি না, 20 মার্চ পর্যন্ত বলেছি এর প্রবাবিলিটিটা থাকবে অ্যাকচুয়ালি। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে স্পেসিফিক ইফেক্ট দেবে এই নক্ষত্রে থাকাকালীন, সেটা হচ্ছে অকাল্ট সায়েন্স, যারা সমুদ্র বিজ্ঞান আমাদের মতন এই সমস্ত ফিল্ডে যারা ধরুন কাজ করেন বা গবেষণা করেন, বা যারা এই ফিল্ডে নতুন কোনো তত্ত্ব আনতে চান, হ্যাঁ, সেই ফিল্ডে কাজ করতে পারেন। যারা বিভিন্ন রিসার্চমূলক কাজকর্মের সাথে যুক্ত, স্পেশালি দীর্ঘদিন ধরে যুক্ত আছেন, তাদের সেক্ষেত্রে অনেক বেটার ফল দেবে। যারা বিভিন্ন রকম বলতে পারেন যে ইনভেস্টিগেটিভ ওয়ার্ক করেন বিভিন্ন, সেটা ফিল্ড এনকোয়ারি হতে পারে, বিভিন্ন সোশিওলজিস্ট আছে, অ্যানথ্রোপোলজিস্ট আছে যারা ফিল্ড এনকোয়ারি, ফিল্ড সার্ভে করে, তাদের জন্য খুব ভালো সময় আছে। স্পেশালি যার সাথে কোনো প্রাণ যুক্ত আছে বা সেরকম জায়গায় কিন্তু খুব ভালো ফল দেবে। কোনো হিডেন সায়েন্স সেক্ষেত্রে বেটার দেবে।
মনে করুন ক্যান্সারের উপরে ফাংশন কাজ করছে, সারা পৃথিবীর বহু বহু বিজ্ঞানী কাজ করছেন, বহু তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু বেটার ইফেক্ট দেওয়ার চেষ্টা করবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি মাথায় রাখবেন, ক্যাপ্রিকর্ন কিন্তু স্যাটার্নের একটা মোটামুটি লোকাল এরিয়া, তবে স্যাটার্নকে লোকাল বলাটা খুব মুশকিল। স্যাটার্নের লোকাল মানে মনে করুন একটা দেশ, ভারতবর্ষ অনেক বড় রাষ্ট্র, 32 লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি আয়তন ভারতবর্ষের, কিন্তু স্যাটার্নের সাপেক্ষে মনে করুন ভারতবর্ষ এত এত বড় তার আয়তন। এবং অ্যাকুয়ারিয়াস যেটাকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে এন্টায়ার ওয়ার্ল্ড, সারা বিশ্ব। অর্থাৎ স্যাটার্ন সেখানে অনেক বড় রূপ নেয়, কারণ সমসপ্তমে রবি আছে। তো অ্যাকুয়ারিয়াস অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে সেটা আপনাদের একটুখানি বলে দিই। সেটা হচ্ছে যে কোনো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে রিপ্রেজেন্ট করে, যে কোনো পাওয়ারকে রিপ্রেজেন্ট করে। পাওয়ার মানে যে অ্যাডমিনিস্ট্রেশনের হেডে বসে আছে, যে কোনো অথরিটিকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ যে তার অথরিটির দ্বারা বিভিন্ন ফাংশনকে ডিসচার্জ করে, যার যে লেভেলে অথরিটি আছে। তবে নর্মালি ক্যাপ্রিকর্ন কিন্তু সেই কনসার্ন জুরিসডিকশনের মধ্যে সুপ্রিম অথরিটিকে রিপ্রেজেন্ট করে। সেই অথরিটিকে সে শুধু ডিসচার্জ করে না, সেই অথরিটিকে সে কিন্তু কন্ট্রোলও করে। কন্ট্রোল না করলে সে ডিসচার্জ করতে পারবে না, দুটোর মধ্যে একটা সমানুপাতিক সম্পর্ক আছে। আচ্ছা, গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে, যে যে ফর্মে থাক না কেন সেই গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে। এই রিপ্রেজেন্টেশনগুলো ক্যাপ্রিকর্ন খুব সোললি, এবং মঙ্গল যখন এখানে স্যাটার্নের নক্ষত্রে এসে যাবে, স্যাটার্ন কিন্তু খুব মাইনিউটলি বোঝার চেষ্টা করবেন, স্যাটার্ন কিন্তু তখন এই জায়গাগুলোকে খুব হার্ড ওয়েতে করবার চেষ্টা করবে, অর্থাৎ খুব বেশি পরিমাণে কনসেন্ট্রেট করবে এখানে। এবং এই কনসেন্ট্রেশনটা করার জন্য যেটা সমস্যা যেটা তৈরি হবে সেটা হচ্ছে, অনেক সময় যারা ধরুন কমন মানুষ কি যারা সোশ্যাল কন্ট্রাক্ট পড়েছেন, যে রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট, তারা জানেন যে মানুষের বেসিক নেচার হচ্ছে মানুষ স্বাধীন। মানুষ বলে না, যে কোনো প্রাণী স্বাধীন থাকতে চায়, তারা কোনো ব্যারিয়ারে থাকতে চায় না, এটা বেসিক নেচার। তো মানুষের সাথে মানুষকে অনেক রকম ব্যারিয়ার দ্বারা, ধরুন তাদের হয়তো সেটা লং টার্মে হয়তো কোনো পরিকল্পনা থাকতে পারে তাদের ভালোর জন্যই, কিন্তু সেই মুহূর্তে সেটা হয়তো অ্যাকসেপ্টেড নাও হতে পারে। তার জন্য ছোটোখাটো লেভেলের কোনো প্রোটেস্ট বা অ্যাজিটেশন এই জাতীয় কিন্তু কিছু এফেক্ট হতে পারে। এবং এটা কিন্তু সারা পৃথিবীব্যাপী হবে কম বেশি, এমন নয় যে এটা শুধু ভারতবর্ষের ক্ষেত্রে। যদিও বড়মিরের ব্যাখ্যা অনুসারে ক্যাপ্রিকর্ন ভারতবর্ষের অ্যাসেন্ডেন্ট বলা আছে, কিন্তু সেটা আমরা অনেক ক্ষেত্রেই নিই না। অনেক সময় দেশ স্বাধীনের পরেরটা নেওয়া হয়, কিন্তু এমন তো নয় যে দেশ স্বাধীনের পর ভারতবর্ষ তৈরি হয়েছে। আদি অনন্তকাল ধরেই দেশটা এক্সিস্ট করছে, বিভিন্ন সময় বিভিন্ন কাল ধরে। তো সেই হিসাবে বরাহমিহিরেরটা যদি অ্যাকসেপ্ট করা হয়, তাহলে এটা কিন্তু খুব সোললি ভারতবর্ষের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, খুব সোললি অ্যাপ্লিকেবল হবে। এবং মাথায় রাখবেন যে ক্যাপ্রিকর্ন এবং আমাদের সাদার্ন সাইডকে রিপ্রেজেন্ট করে, এবং আমাদের অ্যাকুয়ারিয়াস আমাদের ওয়েস্টার্ন সাইডকে রিপ্রেজেন্ট করে। অ্যাকচুয়ালি শনি সবসময় পশ্চিম দিকের কারণ, এবং যখন সে দক্ষিণ থেকে পশ্চিমের দিকে যাত্রা করে, এই ফেজটাতে যে কোনো প্রদেশ, মনে করুন আমরা ওয়েস্ট বেঙ্গলে বসে কথা বলছি, কলকাতাতে বসে, তাহলে কলকাতার সাপেক্ষে সেটা দক্ষিণ পশ্চিম দিকে যে মুভমেন্টটা করবে, অর্থাৎ আমাদের যদি সাউথ 24 পরগনা, সেখান থেকে নদী পার হয়ে পূর্ব মেদিনীপুর, সেখান থেকে পশ্চিম মেদিনীপুর, এরমভাবে যদি ঘুরতে থাকে, স্যাটার্নের মুভমেন্টটা সেরম হবে। তো পরিষ্কার ব্যাপার, সেই সমস্ত জায়গায় কিন্তু একটু অথরিটিগত সমস্যা তৈরি হতে পারে। আমি এর থেকে বেশি ব্যাখ্যায় যাচ্ছি না, একটু সমস্যা তৈরি করতে পারে।
এবং মাথায় রাখবেন অনেক সময় কিন্তু মানুষের মধ্যে একটু ভায়োলেন্স বা একটু অতিরিক্ত রকমের একটা একটা প্রোটেস্টিভ নেচার তৈরি হতে পারে এই সময়। এই টাইমটা যতক্ষণ পর্যন্ত স্যাটার্ন অ্যাকুয়ারিয়াসে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জিনিসটা চলতে থাকবে। ওয়ান স্যাটার্ন অ্যাকুয়ারিয়াসে এন্টার করে যাবে তখন থেকে কিন্তু ফলটা পরবর্তী মোটামুটি 50 দিনের জন্য কিন্তু বেটার ফল দেবে। কারণ অ্যাকুয়ারিয়াস সারা ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করে, সারা ওয়ার্ল্ড ইউনাইট হওয়ার চেষ্টা করবে একটা জায়গায়, ইউনাইট হয়ে আমাদের সারা পৃথিবীর সামনে এই মুহূর্তে যে ক্রাইসিসগুলো রয়েছে তার মধ্যে একটা তো অবশ্যই এই কোভিড সিচুয়েশনের জন্য রয়েছে, তার সাথে ধরুন বিশ্ব একটা অর্থনৈতিক মন্দা রয়েছে, খাদ্যের সমস্যা রয়েছে, স্বাস্থ্যের সমস্যা রয়েছে, সব থেকে বড় কথা সারা পৃথিবীব্যাপী একটা সময় যেরকম হয়েছিল যে ডিসআর্মামেন্ট পলিসিস সারা পৃথিবীতে, সেই জাতীয় কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। কারণ সমস্ত পৃথিবীব্যাপী কিন্তু অস্ত্রের একটা খুব অশুভ প্রতিযোগিতা চলছে, যেটা কিন্তু ম্যানকাইন্ডের জন্য কখনো ভালো নয়। তো মানে কোনো কোনো একটা মানুষ হয়তো তার প্রোটেকশানের জন্য, এরকম বহু থিওরি আছে, আপনারা যারা ইন্টারন্যাশনাল রিলেশন পড়াশোনা করেছেন তারা জানেন যে অস্ত্র কি শুধুমাত্র প্রোটেকশানের জন্য হবে না আক্রমণের জন্য হবে, এরকম উপরে প্রচুর থিওরি আছে। আমি কারণ নাম বলছি না, দিকপাল সমস্ত সমাজবিজ্ঞানীদের থিওরি আছে এর উপরে। কিন্তু যেটা হচ্ছে যেদিকে যাচ্ছে, কারণ এই বছরের কিন্তু বৃহস্পতি যখন বকরি হয়ে যাবে, একদম 29শে জুলাই বকরি হবে, তার 3-4 দিন আগে থেকে কিন্তু সামনের বছরের প্রায় ফেব্রুয়ারি পর্যন্ত, জানুয়ারি প্রায় এন্ড, এই সময়টা কিন্তু খুব খারাপ সময় আছে। খারাপ সময় আছে এখন মানুষের মধ্যে অদ্ভুত ধরনের রেস্টলেসনেস তৈরি হবে। ওয়্যার মঙ্গার যারা আছে পৃথিবীতে, যারা শান্তি চায় না, তাদের বিভিন্ন উদ্দেশ্য হতে পারে, তাদের ব্যবসা হতে পারে, হিউম্যান লাইফসের কোনো মূল্য না হতে পারে, যে কোনো কারণে হোক না কেন, বা যারা মনে করুন যে অন্য দেশকে ক্যাপচার করার মেন্টালিটি রাখে, আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ আছে যাদের মধ্যে এই পলিসিস রয়েছে। তো অ্যাগ্রেশন পলিসি, অন্যের ভূখণ্ড ক্যাপচার করে নাও, অপেক্ষাকৃত ছোট দেশকে ক্যাপচার করে নাও, এই ধরনের কিন্তু বিভিন্ন রকম বিবাদ সৃষ্টি হবে এবং তার থেকে কিন্তু উদ্ভূত একটা বিশ্ব সমস্যা তৈরি হবে। অলরেডি বর্তমানে কিছু কিছু দেশের মধ্যেই সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু এই সমস্যাটা ইমিডিয়েট কিন্তু যে একটা বিরাট রূপ নিয়ে নেবে তা নয়, কারণ স্যাটার্ন এখন মার্গী গতিতে রয়েছে এবং সে আলটিমেটলি অ্যাকুয়ারিয়াসে চলে যাবে। বাট সে যখন অ্যাকুয়ারিয়াস থেকে আবার ক্যাপ্রিকর্নে ব্রিং ব্যাক করবে, যেটা 11ই জুলাইয়ের পর, তার মোটামুটি 1 মাস পর থেকে, বা 1 মাসও নয়, 21 দিনের মতন সময় থেকে আপনারা বুঝতে পারবেন সারা পৃথিবীর সিনারিওতে একটা অদ্ভুত রেস্টলেসনেস সিচুয়েশন তৈরি হবে। অর্থাৎ পৃথিবী অশান্ত হবে, তার সাথে রোগ ব্যামোরও কিন্তু প্রাদুর্ভাব বৃদ্ধি পাবে সেই সময়টা থেকে। অর্থাৎ মানুষকে বেশ একটা বিরক্তিকর সিচুয়েশন দিয়ে যাবে 6, 6.5, 7 মাসের মতো। তারপরে আবার অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে 2023 সালের ফেব্রুয়ারি মাস অনওয়ার্ডস, আস্তে আস্তে ম্যাটারটা ঠিক হয়ে যাবে। কিন্তু সেই কারণে বলছি, এই নক্ষত্রে থাকাকালীন স্যাটার্নের কিন্তু কিছু চারিত্রিক বদল আসে, এবং এই নক্ষত্রে স্যাটার্ন যখন বকরি অবস্থায় থাকবে, এই ফেজটা কিন্তু মুখ্যত তুলা রাশির অংশটা ছেড়েই দিন, খুব সামান্য একটা নবাংশ মুখ্যত থাকবে কন্যা এবং সিংহের নবাংশে। অসম্ভব রকম কিন্তু একটা ইকোনমিক টার্ময়েল সিচুয়েশন তৈরি করবে। যারা শর্ট টার্ম বাজারে ইনভেস্ট করেন, যারা ধরুন ডেইলি ট্রেড করেন, তারা খুব সাবধানে কাজ করবেন। বাজার কিন্তু খুব ফ্লাকচুয়েট করবে এ সময়। লং টার্মে যারা করছেন তারা করতে পারেন, বা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে করবেন। কিন্তু আপনারা নিজেদের জীবন দিয়ে এক্সপিরিয়েন্স করবেন যে এই সময়টা কিন্তু ভালো যাবে না। আচ্ছা, যেটা করবে অ্যাকচুয়ালি 29শে এপ্রিল থেকে 11ই জুলাই, এই যে টাইমটা, যেটুকু সময়
স্যাটার্ন 1 ডিগ্রির মতন অ্যাকুয়ারিয়াসে ঢুকবে, অ্যাকুয়ারিয়াসে ঢুকে বকরি হবে 4 তারিখ 4ই জুন, তারপরে আস্তে আস্তে আবার নেমে আসবে। এই সময় কিন্তু সারা বিশ্ব মোটামুটি একটা সেই প্রথম বিশ্বযুদ্ধের পরে যেরকম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যেরকম ইউনাইটেড নেশন তৈরি হয়েছিল, যে সারা বিশ্বকে একটা ঘর হিসাবে দেখে একদম মানুষ কল্যাণের জন্য সেটাকে ব্যবহার করা, সেই জাতীয় কাজকর্মের কিন্তু বৃদ্ধি পাবে। এবং বৃদ্ধি এখন থেকে আপনারা মার্চের 3rd উইক থেকেই বুঝতে পারবেন, এটা কিন্তু এটা বাড়তে থাকবে সারা পৃথিবীতে। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে নিরস্ত্রীকরণ, যেটা আমি বললাম যে ডিসআর্মামেন্ট, সেই জাতীয় কিন্তু প্রসেসের ওপরে খুব চর্চা হবে, যদিও সেটা কিন্তু ফলপ্রসূ হবে না, এটুকু বলে রাখছে। বহু জ্ঞানীগুণী মানুষ বিভিন্ন প্রান্ত থেকে বলবেন, কিন্তু আলটিমেটলি এটা প্রযোজ্য হবে না। সারা পৃথিবীর মধ্যে একটা কনস্ট্রাকটিভ থটস, সেটা কিন্তু রিলে হবে এই সময়টাতে, 29 এপ্রিল থেকে 11ই জুলাই পর্যন্ত। পজিটিভ কিছু চিন্তা ভাবনা যেভাবেই হোক, অর্থাৎ মনুষ্যত্বের বিকাশের জন্য যেভাবেই হোক না কেন সেটা চেষ্টা করবে। কিন্তু বারবার বলছি, সেটাকে কিন্তু মানে কার্যে রূপান্তরিত করা অ্যাকচুয়ালি যাবে না, সেটা থটসেই থেকে যাবে, বা করা গেলেও সেটা খুবই সামান্য একটা অংশ। হিউম্যানিটি বৃদ্ধি পাবে, মনুষ্যত্ব, যেটা বারবার বললাম, এবং প্রকৃত শিক্ষা প্রদান করা স্টার্ট করবে। এই যে সময়টা তো খুব বেশি নয়, অ্যাকচুয়ালি 2.5 মাসের মতন একটা সময়। 2.5 মাসে যতটা দেওয়া যেতে পারে একটা বাস্তবিক প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে, সেটাই দেওয়ার চেষ্টা করবে এবং নর্মালাইজ করবার চেষ্টা করবে সিচুয়েশন। সারা পৃথিবীতে সবাই একটা টেবিলে আসবে, যে একজন এক প্রান্ত থেকে ডিসকন্টেন্ট কথাবার্তা না বলে সবাই একটা টেবিলে বসবার চেষ্টা করবে। বাট তার আগের যে পিরিয়ডটা আছে, সেই পিরিয়ডটা কিন্তু, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত স্যাটার্ন ক্যাপ্রিকর্ন দিয়ে মুভ করবে, স্পেশালি 18 তারিখের পরেইও কর্কট রাশির নবাংশ থেকে সিংহ রাশির নবাংশে ঢুকবে। সিংহ এবং কন্যার নবাংশ দিয়ে যতক্ষণ পর্যন্ত স্যাটার্ন মুভ করবে, অর্থাৎ পুরো ক্যাপ্রিকর্নের ফেজটা, সেটা কিন্তু মোটেই খুব ভালো ফেজ নয়। এমনিতেই স্যাটার্ন 21 তারিখ রাত 22 তারিখ পর্যন্ত অস্ত আছে, অর্থাৎ শনি অনেকটাই ফোর্সলেস আছে। তারপরে ক্যাপ্রিকর্নের ঘরে অনেকগুলো কারণে একটা হিউজ পরিমাণে একটা স্ট্যাটিক এনার্জি তৈরি হচ্ছে। স্ট্যাটিক হচ্ছে মানে সেটার একটা এরাপশান হবেই, সেই এরাপশানটা নিয়েই পরের অনুষ্ঠানটা করব। তো সেই রিলেটেড কিছু সমস্যাও তৈরি হবে। তো প্রত্যেককেই বলবো যে নিজেদের সংযত রাখবেন। হঠাৎ করে মুক্ত মনে হবে, যে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমি আপনাদের বলেছিলাম যে 8 তারিখ অনওয়ার্ডস, 8 ফেব্রুয়ারি অনওয়ার্ডস দেখবেন যে পরিস্থিতি খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। তার পরবর্তী 1 মাস, অর্থাৎ 7th মার্চ, তারপর থেকে দেখবেন আরও দ্রুত চেঞ্জ হবে। অর্থাৎ অলমোস্ট মনে হবে সিচুয়েশন অনেকটা নর্মালাইজ হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু একটা বলতে পারেন যে একটা মিরাজ। দুম করে সবাই একদম যে রেস্ট্রিকশানগুলো থাকবে, সেই রেস্ট্রিকশানগুলোকে উপেক্ষা করে যা খুশি করা শুরু করে দেওয়াটা, সেটা কিন্তু ঠিক হবে না একদম। যা যা বলা হচ্ছে তা যেন টু দ্য লেটার্স পালন করা হয়। কারণ আবার বলছি, জুলাই মাস থেকে কিন্তু সিচুয়েশান একটু একটু করে জুলাইয়ের 3rd উইক অনওয়ার্ডস গন্ডগোল করবে কিন্তু, এবং সেটা সামনের বছর প্রায় জানুয়ারি এন্ড ফেব্রুয়ারির 1st উইক পর্যন্ত এটা প্রিভেইল করবে এই সময়টা। এটা কোনো ভয়ের কোনো ব্যাপার নয়। আমাদের ভালো সময় যায়, খারাপ সময় যায়, এটাকে আমাদের অ্যাকসেপ্ট করে চলতে হবে, সব সময় যায়। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে স্যাটার্ন যখন ধনিষ্ঠা নক্ষত্রে থাকে, ধনিষ্ঠা নক্ষত্রের আরেকটা স্পেসিফিক ম্যাটার আছে। ধনিষ্ঠা নক্ষত্র ট্যুরিজমকে প্রচুর মানে প্রাধান্য দেয়। মানুষের ঘুরতে যাওয়া, বা যারা এই ট্যুরিজম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছে, সেই সকল মানুষজন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা বাণিজ্যের কিন্তু প্রসার ঘটবে। স্পেশালি আরও বলে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত এই 3টে নবাংশে থাকবে এবং মার্গী অবস্থায় থাকবে, অর্থাৎ 4th জুন পর্যন্ত, স্যাটার্ন কিন্তু এটাকে যথেষ্ট
পজিটিভ একটা সকারাত্মক একটা জায়গা দেবে। ট্যুরিজমের সাথে যুক্ত, অ্যাফরেস্টেশনের সাথে যারা যুক্ত, বনসৃজন এই জাতীয় কাজকর্মের সাথে, তাদের জন্য কিন্তু এই সময়টা ভীষণ ভালো। গাছ লাগানো বা বিভিন্ন গার্ডেনিং করা এই জাতীয় সময়ের জন্য খুব ভালো আছে। মানে দয়া করে এই জাতীয় পজিটিভ কাজে এই জায়গাটাকে করবেন, মানে বাড়াবার চেষ্টা করবেন। ক্ষমতার দ্বন্দ্ব এই সময় বৃদ্ধি পাবে। একজন মানুষ থেকে দুজন, দুজন থেকে চারজন, বিভিন্নভাবে ক্ষমতার দ্বন্দ্ব বৃদ্ধি পাবে। যেখানে বেশি ক্ষমতা কনসেন্ট্রেট সেখানে দ্বন্দ্ব বেশি হবে, কনসেন্ট্রেটেড সেখানে বেশি দ্বন্দ্ব বৃদ্ধি পাবে। ভেরি কেয়ারফুল। বিশেষ করে তারা যদি বিপরীত আদর্শের মানুষ হয় তাহলে কিন্তু বেশি বৃদ্ধি পাবে। এই সময়টা দয়া করে যিনি অন্তত জানছেন তিনি নিজেকে শান্ত রাখবেন এবং ট্যাক্টফুলি সিচুয়েশনকে কন্ট্রোল করবার চেষ্টা করবেন। না হলে কিন্তু দ্বন্দ্ব থেকে এই জায়গাটা পুরো ভেঙে যেতে পারে। পুরো যে হায়ারার্কিয়াল স্ট্রাকচার আছে সেটা কিন্তু ডিভাস্টেট করে যেতে পারে। কারণ গ্রহটা কিন্তু শনি, মাথায় রাখবেন। শনি কিন্তু বুধ নয় যে 3 দিন পর থেকে ঠিক হয়ে যাবে। স্যাটার্ন যখন কাউকে স্টাক করবে বা স্যাটার্ন যখন কাউকে কিছু পাইয়ে দেবে, দুটোই কিন্তু তার এক্সপেকটেশনের বাইরে দেবে সব সময়। আমি বহু মানুষকে বলেছি যে এই যে টাইমটা আছে, অর্থাৎ মোটামুটি 23শে ডিসেম্বরের পর থেকে প্রায় ধরুন মে মাসের 17-18 তারিখ পর্যন্ত বহু মানুষের কিন্তু এই সময় চাকরি পেন্ডিং রয়েছে কোনো না কোনো কারণে। আমি বলেছি দেখবেন যে বুধ যখনই মকরের নবাংশের নিচে চলে আসবে তারপর থেকেই কিন্তু তারা চাকরি পাওয়ার খবর আস্তে আস্তে পেতে শুরু করবে, সাবজেক্ট টু যার যেরকম হরোস্কোপে স্ট্রেংথ আছে। আমি একজনের খবর জানুয়ারি মাসেই পেয়ে গেছি, সে অলরেডি বিং সিলেক্টেড এবং খুব ন্যারো জায়গা থেকে সিলেকশন হয়েছে। 4 জন মাত্র লোক নিয়েছে অল ইন্ডিয়া বেসিসে, সেখানে সে সিলেকশন হয়েছে এবং প্রায় 2.5 বছর 3 বছর আগে পরীক্ষা দিয়েছিল। এরকম টাইপের ফল দেয় কিন্তু স্যাটার্নের ফল কিন্তু খুব অবিসংবাদী ফল, মানে দেবেই সে ফলটা, যে গন্ডগোল করবে তাকে পোয়াতে হবে। আমরা অলরেডি ভোগ করছি, মোটামুটি 2019 সালের নভেম্বর অনওয়ার্ডস সারা বিশ্ব ভোগ করছে। সুতরাং বুঝতে পারছেন স্যাটার্ন সবসময় কম্প্রিহেন্সিভ ফল দেয়, লোকাল ফল খুব রেয়ার দেয়। তার ফলে তার সাথে কখনো কোনো রকম মানে অ্যাওয়ে ফ্রম ইট না করাই ভালো। এই সময় যেটা বৃদ্ধি পাবে সেটা হচ্ছে শনি যখন মঙ্গলের নক্ষত্রে থাকে, মানুষের মধ্যে না এক ধরনের যৌথ কর্মসূচির মানসিকতা চলে আসে। অর্থাৎ একসাথে সবাই মিলে একটা কাজের সাথে যুক্ত থাকা, সেটা বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ হতে পারে, সেটা বিভিন্ন ছোটোখাটো কোনো ব্যাংকিং সংস্থা হতে পারে। অর্থাৎ মানি আছে তো মানির ফ্লো তো কিছুটা হতে হবেই সেখানে। শনি রেস্ট্রিক্ট করবে ফ্লোকে, কিন্তু তবুও কিছুটা তো ফ্লো হতে হবে। সেই পার্সপেক্টিভে কিন্তু এই জায়গা তৈরি করবে। ছোট কোনো মহিলাদের হলো বা ছোট কোনো কৃষকদের হলো, সেলফ হেল্প গ্রুপ টাইপের কাজ তারা কিন্তু করতে পারে এবং সেটা থেকে তারা অবশ্যই লাভান্বিত হবে। কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যারা যুক্ত আছে সেখানে কিন্তু খুব স্ট্রেংথ এবং পাওয়ার দুটোই কিন্তু কনসেন্ট্রেট হয়ে যাবে। বাট বারবার বলছি যে সবাই চেষ্টা করবেন যতটা সম্ভব ক্ষমতার দ্বন্দ্বের মধ্যে না যাওয়া, তাহলে কিন্তু মুশকিল হবে। দ্বন্দ্বে গেলেই কিন্তু আপনার নিজেরও ব্রেক হবে আস্তে আস্তে। একা কিন্তু উল্টো দিকের লোকের মানে যার সাথে আপনি দ্বন্দ্ব করছেন তার কিন্তু একার হবে না, আপনাকেও কিন্তু ভাঙবে একসাথে। এই সময় অ্যাজ পার ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স, অর্থাৎ যে ক্ষমতার শীর্ষে রয়েছে সে যদি দ্বন্দ্বে যায় তার ভাঙন দ্রুত হবে, রাদার যে নিচের লেভেলে আছে। এর বেশি আমি এই জায়গাটাতে আর বলছি না। চেষ্টা করবেন সবাই নিজেকে যতটা সম্ভব সংযত রাখা এবং কনস্ট্রাকটিভ ওয়ার্ক করা। মঙ্গল কিন্তু সবসময় মনে রাখবেন ইঞ্জিনিয়ারিং স্কিলসের সাথে যুক্ত, অর্থাৎ বিশেষ করে হার্ড ইঞ্জিনিয়ারিং যেগুলো কম্পিউটারের হার্ডওয়্যার সম্পূর্ণ মঙ্গলের ওপরে। তার যে সফটওয়্যার সেটা কিন্তু শুক্রও আছে, মঙ্গলও আছে, কিছুটা বুধও আছে এবং সর্বোপরি পুরো থটটার মধ্যে স্যাটার্ন আছে। কিন্তু
অ্যাকচুয়ালি এবং সেই জ্ঞানটা যখন অন্যের কাছে প্রোপাগেট হয় সেটাতে বৃহস্পতি আছে। অর্থাৎ নলেজটা, হ্যাঁ, অর্থাৎ একটা মানুষের বা 10টা মানুষের মাথা থেকে একটা থট আসলো, সেটা হচ্ছে শনি। সেটা যখন অ্যাপ্লিকেবল হচ্ছে সেটা মঙ্গল এবং শুক্রের থ্রু দিয়ে অ্যাপ্লিকেবল হচ্ছে, এবং কিছুটা বুধ, অ্যাপ্লিকেশনটা হয়ে গেল। এরপরে সেটা একটা বই তৈরি হলো, পুস্তক, যে কম্পিউটারে কি করে আমি পার্টিশন তৈরি করব, বিভিন্ন ড্রাইভ তৈরি করব। এটা একটা নলেজ, এটার একটা বই হলো, হয়তো 10 পৃষ্ঠার প্যাম্পলেট একটা। এই বইটা হচ্ছে বৃহস্পতি। খুব সহজ ভাষায় বুঝে নিন প্ল্যানেটগুলোর ডিফারেন্সটা। এবার এই বইটা যে পড়বে তার মধ্যে নলেজটা ইনপুট হবে এবং সে ওই কাজটা করতে পারবে। তো মঙ্গল হচ্ছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং স্কিলস। তো যারা বিভিন্ন সিভিল ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যুক্ত, বিভিন্ন মেটালার্জির সাথে যুক্ত, যারা হেভি অ্যান্ড কোর ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো সময়। আপনারা দেখবেন, মানে ভারতবর্ষ তো অবশ্যই, সারা পৃথিবীব্যাপী আগামী প্রায় 13-14 মাস ধরে, এবং তারপরেও ইভেন রাহু নক্ষত্রের ফার্স্ট ফেজটাতেও, সেটাও কিন্তু বৃহস্পতির নবাংশ, সেই ফেজটাতেও মানে শতভিসার আপনারা দেখবেন যে সারা পৃথিবীব্যাপী বিপুল নির্মাণ হবে, খুব বৃহৎ নির্মাণ, যেগুলো স্পেশালি যেগুলো বেসিক অ্যান্ড কোর ইন্ডাস্ট্রি, যে কোনো সেতু নির্মাণ হচ্ছে, কোনো বড় ব্রিজ নির্মাণ হচ্ছে, হ্যাঁ, যেগুলো দীর্ঘদিন ব্যবহৃত হবে, এবং কোনো রেলওয়ে ট্র্যাক নির্মাণ হচ্ছে যেখানে মানুষের অ্যাক্সেস ছিল না, এরকম জায়গাতে কোনো রাস্তা তৈরি করার মাধ্যমে সেখানে জায়গাটা অ্যাক্সেসড হচ্ছে আস্তে আস্তে। এইরকম ধরনের নির্মাণ হবে। এটা খুব পজিটিভ জায়গা। এবং এই সময়টা আপনারা দেখবেন সারা পৃথিবীতে যারা গৃহ নির্মাণের প্ল্যান করছেন, যারা বিভিন্ন, আমি কোনো ব্যবসায়িক স্বার্থে বলছি না, ব্যক্তিগত স্বার্থে যারা গৃহ নির্মাণ করার জন্য, তাদের কিন্তু প্রচুর ভালো সুযোগ আসবে করার, সাবজেক্ট টু ছকের স্ট্রেংথ, কিন্তু আসবে, কম বেশি অবশ্যই আসবে। এবং কেতু যেই না মঙ্গলের ঘর ছেড়ে দেবে এবং চলে আসবে শুক্রের ঘরে, সঙ্গে সঙ্গে কিন্তু এই স্ট্রেংথ আরও বেড়ে যাবে। তো যাদের কাছে অ্যাকচুয়ালি মূলধন আছে এবং যারা প্ল্যান করছেন, তারা কিন্তু করতে পারেন এই সময়, খুব বেটার ফল দেবে। যারা মাথায় সাইনাসের সমস্যায় ভোগেন, যারা নার্ভের প্রবলেমে ভোগেন, তারা কিন্তু রেসপেক্টিভ ডক্টরস দেখিয়ে নেবেন যাতে সমস্যা থেকে রিলিভড হয়। যারা ওভার থট করেন, অত্যন্ত অ্যাংজাইটি প্রবলেমে ভোগেন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সমস্যা রয়েছে, হাত পা কাঁপার সমস্যা রয়েছে, কোনো কোনো ফ্যাটাল কোনো নিউজ শুনলে পরে যাদের মধ্যে বিভিন্ন শারীরিক বা মানসিক বিকার আসে, সেই জাতীয় যাদের সমস্যা, তারা কিন্তু অবশ্যই ডক্টর দেখিয়ে নেবেন এই সময়। কোনো ইনসিডেন্টের দ্বারা এরকম হতে পারে। প্রেশারের যাদের প্রবলেম আছে, ফ্লাকচুয়েশনের প্রবলেম আছে, তারাও কিন্তু ডক্টর দেখিয়ে নেবেন। আমি মুখ্যত 3টে লগ্নের ক্ষেত্রে এখানে বলে দেবো স্পেশালি, বাকিগুলো আমি অলরেডি বলে দিয়েছি, দ্য সেম এফেক্টস। প্রথম হচ্ছে সিংহ লগ্নের ক্ষেত্রে বলে দেব। সিংহ লগ্নের জাতক জাতিকারা কিন্তু আগামী, এটা একটু নক্ষত্র বেসিসে বলছি, আগামী প্রায় 13 মাস আচার আচরণের ক্ষেত্রে অত্যন্ত মানে সংযত থাকবেন, এটা কিন্তু পরিষ্কার। কোনোভাবে মিসবিহেভ বা কারোর সাথে, আপনার হাতে পাওয়ার আছে তো মিসরুল করলেন কোনোভাবে, তাহলে কিন্তু ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। ভুলেও করবেন না, ব্যবহার ভালো করবেন, যদি না পারেন হাম্বল ওয়েতে বলে দেবেন আমি এর বেশি করতে পারবো না, কাজটা আমি এ পর্যন্তই পারবো, সেটা অনেক বেটার। কিন্তু করবেন না, তাহলে কিন্তু আপনি যদি ব্যবসা করেন তাহলে পার্টনারের, যদি চাকরি করেন আপনার অথরিটির কিন্তু কুনজরে চলে আসতে পারেন, এবং অ্যাজ পার ইউর গিল্ট সেই অনুসারে কিন্তু আপনার এগেনস্টে প্রসিকিউশন হয়ে যেতে পারে। ভেরি কেয়ারফুল। এবং কথাবার্তার ক্ষেত্রে খুব সংযত হবেন, বেশি যুক্তি দিয়ে কাউকে কিছু বোঝানোর দরকার নেই, তাকে ছেড়ে দিন। সিংহলগ্নের মানুষদের এমনি সেলফ রেসপেক্ট খুব বেশি থাকে, সহজে তারা আহত হয়, কিন্তু চেষ্টা করবেন এই সেলফ রেসপেক্টটা অ্যাকচুয়ালি আমিত্ব থেকে আসে, সোলের কোনো সেলফ রেসপেক্ট থাকে না, বা তার মানে এটাও না যে তাকে হিউমিলিয়েটেড করা যাবে, কিন্তু সেটা থাকে না।
তো নিজেকে সোল হিসাবে ভাবতে শিখুন এবং বডি পার্ট থেকে নিজেকে সেপারেট করুন, তাহলে শান্তিতে থাকবেন। মানসিক শান্তি আপনার ফিরে আসবে এপ্রিলের মিড থেকে অনেকটা। এবং বৃহস্পতি যেই না মীন রাশিতে ঢুকবে, বৃহস্পতি মীন রাশিতে ঢুকে কিন্তু বিপরীত রাজযোগের ফল দেবে। যখন মার্গী অবস্থায় থাকবে জুপিটার, সেই অবস্থায় কিন্তু ফলটা কম্পারেটিভলি কম দেবে। মার্গী থেকে যেই না বকরি হবে বা স্লো হবে মোটামুটি জুলাই মাসের ফার্স্ট থেকে, তখন থেকে কিন্তু অনেকটা বেটার ফল আপনারা পেতে থাকবেন। কতদিন না, সেপ্টেম্বরের প্রায় থার্ড উইক পর্যন্ত। তো চেষ্টা করবেন শনির এই যে নক্ষত্র পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার ফল দেবে। আপনাদের মধ্যে নতুন করে কর্মচঞ্চলতা বৃদ্ধি করবে, কাজ করার জন্য ধৈর্য স্থৈর্য সেগুলো বৃদ্ধি পাবে। ল্যাথার্জি কাটিয়ে কাজের মধ্যে নিজেকে মানে আত্মনিয়োগ করতে পারবেন এবং মোটামুটি রাউন্ড দ্য ক্লক কাজ করতে পারবেন। অর্থাৎ যতটা ডিভিয়েশন হয়েছিল, ডিভিয়েশন থেকে বাঁচতে পারবেন, সেভিংস করতে পারবেন। প্রচুর এক্সপেন্ডিচার হয়েছে এই সময়, সেই এক্সপেন্ডিচারকে কাটিয়ে সেভিংসটা করতে পারবেন। স্পেশালি আপনারা বুঝতে পারবেন মোটামুটি ফেব্রুয়ারি মাসের 23-24 তারিখের পর থেকে দেখবেন, যবে থেকে শনি কম্বাসনটা কেটে যাবে তবে থেকে কিন্তু সেভিংসের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং যাদের লং টার্ম ভিশন আছে তারা কিন্তু অনেক বেটার ফল করবেন। ভালো দশা থাকলে কিন্তু অবশ্যই বেটার ফল করবেন। স্পাউসের শরীরও কিন্তু আস্তে আস্তে বেটার হবে। বুধও ডাইরেক্ট হয়ে গেছে, মানে হয়ে যাবে সেই সময় 23 তারিখের পর তো অবশ্যই। শুক্রও অনেক দিন হলো ডাইরেক্ট হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে খুব বেটার এফেক্ট আপনি পেতে পারবেন। শুধুমাত্র পিতার স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু নজর দেবেন। মঙ্গল আপনার 9th হাউসের লর্ড, 4th হাউসের লর্ড, তো পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি, মায়ের জায়গারও লর্ড। সেখানে চন্দ্র এসে নিচ হয়ে যায়, আপনার দ্বাদশপতি চতুর্থে এসে নিচ হয়ে যায়, ডেবিলিটেটেড হয়ে যায়। তো চন্দ্র সেখানে বেশি র্যাশনাল লজিক্যাল হওয়ার চেষ্টা করে। তো আমি বহু জায়গায় দেখেছি যে সিংহ লগ্নের ক্ষেত্রে যদি শুক্রের পোস্টিং বেটার না থাকে এবং বৃহস্পতিও যদি ওয়েল পোস্টেড না হয়, তাহলে কিন্তু মায়ের সাথে সম্পর্ক ভালো থাকে না। কারণ মা যেখানেই বসুক না কেন একটু নেগেটিভ ইফেক্ট দিয়ে দেয়। এবং শনি রাহু যদি খুব কাছাকাছি চলে আসে 15 ডিগ্রি, তাহলে কিন্তু লং টার্মে একটা ভিউ পয়েন্টের ডিফারেন্স হয়। বেশি বয়সে গিয়ে ডিফারেন্সটা কমে, অন্তত 35 অনওয়ার্ডস, তার আগে কিন্তু কমে না। তবে এক্ষেত্রে পিতার স্বাস্থ্যের জায়গাটা কিন্তু নজর রাখবেন। খুব আগামী 13 মাস তো অবশ্যই। তার সাথে যেটা করবেন, অতিরিক্ত হঠাৎ করে যেরকম দেখবেন যে একটা মোবিলিটি পাবেন, একটা থ্রাস্ট পাবেন, অন্তত এই মাসের 13-14 তারিখের পর থেকে থ্রাস্টটা বুঝতে পারবেন যখন রবি শিফট করে অ্যাকুয়ারিয়াসে চলে যাবে। তো বেশি তাড়াহুড়ো করে কাজকে বিগড়ে দেবেন না, আস্তে আস্তে প্ল্যান করে অল্প অল্প করে এগোবেন এবং সেই মোতাবেক কাজ করবেন। এবং মঙ্গলের নক্ষত্রে থাকাকালীন একটা জিনিস মনে রাখবেন যে শরীরের মিডল পোর্শন থেকে একদম লোয়ার অ্যাবডোমিনাল পার্ট পর্যন্ত অংশকে নজর দেবেন। অর্থাৎ লিভারের লোয়ার পোর্শন, গল ব্লাডার, কোলন পোর্শন, অ্যানাস পোর্শন, যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে তাদের, এবং প্রস্টেটের সমস্যা, এবং থাইয়ের একদম আপার পোর্শন কিন্তু নজর দেবেন। বাম হাঁটুর দিকে কিন্তু নজর দেবেন। বাম হাঁটু, বাম দিকের লাংস এবং ডান দিকের শোল্ডার নজর দেবেন। এখানে সমস্যা আসার যোগ আছে। এবং স্পাউসের সাথে সম্পর্ক কিন্তু আস্তে আস্তে বেটার হবে। মোটামুটি মার্চ মাসের 8-10 তারিখের পর থেকে দেখবেন রিলেশনশিপ আস্তে আস্তে ডেভেলপ করে যাচ্ছে। অ্যাজ এ হোল ভালো এফেক্ট আছে, কিন্তু সেটাকে খুব সন্তর্পণে, মঙ্গল মানে হাই এনার্জি, স্যাটার্ন মানে ধীরে চলনীতি, তো এই দুটোকে মিলিয়ে একটা রেজাল্ট্যান্ট ফল দেবে। তো আপনি তার মধ্যে যতটা নিজেকে মেলতে পারবেন তত বেটার থাকবেন। যত ডিসপ্যারিটি তৈরি করবেন নিজের দ্বারা, তত কিন্তু আপনি একটা অসামঞ্জস্য, অর্থাৎ ধৈর্যটা সবসময় রাখার চেষ্টা করবেন, তাহলেই বেটার ফল দেবে। কন্যা লগ্নের ক্ষেত্রে বলে দিই, একদম স্পেসিফিক বলছি, এই যে গোচর হতে চলেছে, অর্থাৎ এই বছরের জন্য স্যাটার্নের যে পোস্টিং থাকবে,
আপনাকে অনেকে বলতে পারে যে 6th হাউসে স্যাটার্ন যাচ্ছে সুতরাং ভালো ফল দেবে, 7th হাউসে বৃহস্পতি যাচ্ছে ভালো ফল দেবে। যতই ভালো ফল দিক না কেন, ভালো ফল এরকম নয় যে ফলটা এমনি পাওয়া যায়। ফল হচ্ছে রেজাল্ট, তার তার পেছনে কাজটা থাকে। মেটেরিয়ালিও আপনি যদি কিছু পেতে চান, তো সেই কর্মটাকে করার জন্য খুব ডিগনিটি এবং খুব ইন্টিগ্রিটির সাথে কাজটা করবেন, তবেই আপনি ফলটা পাবেন। স্যাটার্ন কিন্তু মানে মিথ্যে ফল কখনো দেয় না। তো সেটাকে করবার চেষ্টা করবেন। আপনি লোক বাবা করছে, আপনি ভাবছেন আমি খুব ভালো কাজ করছি, তা নয়। আপনার নিজের ভেতর থেকে যাতে স্যাটিসফ্যাকশনটা আসে যে না আমি ঠিক কাজ করছি, তবেই কিন্তু কাজ আপনি করতে পারবেন এবং তার ফল পাবেন। বাট আপনাকে একটা বলে রাখি, 7th হাউসে জুপিটার আসছে। জুপিটার আপনাকে অনেকটা বেটার ফল দেওয়ার চেষ্টা করবে। সাবজেক্ট টু আপনার বেস হরোস্কোপে জুপিটার কোথায় আছে সেটাও দেখতে হবে, তার সাপেক্ষে কতটা। কিন্তু শুধুমাত্র জুপিটার বা কোনো একটা প্ল্যানেট ফল দেয় না। স্যাটার্নের পোস্টিং কিন্তু আপনার এই এই যে যতটা যাচ্ছে আর কি, স্যাটার্ন 4ই জুলাই পর্যন্ত, 4ই জুন পর্যন্ত, এই সময়টা কিন্তু যে খুব একটা উৎকৃষ্ট সময় আমি বলতে পারবো না। খুব ভালো দশা থাকলে তাহলে আলাদা ব্যাপার। খুব ভালো দশা না থাকলে, আপনার ছকের যদি সেই পরিমাণ স্ট্রেংথ না থাকে, শুধুমাত্র অ্যাসেন্ডেন্টের উপরে বেস করে আপনি যদি বলেন, তাহলে আমি কিন্তু কখনোই সেটাকে খুব ভালো ইফেক্ট আপনি পেতে পারেন সেটা আমি বলতে পারবো না। কারণ স্যাটার্নের পোস্টিং একেবারেই ভালো জায়গায় থাকবে না। আপনাকে প্রচুর হার্ডশিপ করাবে এবং সেই তুলনায় আপনাকে রেজাল্ট কিন্তু কম দেবে। তাহলে বুঝতে পারছেন, কাজ অনেক বেশি করে অনেক কম ফল পাবেন। সুতরাং কাজ আপনাকে বেশি করতে হবে, তবেই আপনি একটা গ্রহণযোগ্য ফল আপনি পেতে পারেন। সুতরাং কাজের প্রতি অনেক ফোকাসড হন এবং যার যা কাজ আছে, একদম মেটেরিয়ালি বলছি, সেই কাজ কিন্তু একদম নিঃস্বার্থভাবে করবার চেষ্টা করুন। যারা ভেহিকেল ড্রাইভ করেন, খুব সাবধান, যেরকম ভেহিকেলই হোক না কেন ভীষণ সাবধান করবেন। কোমর থেকে পা পর্যন্ত অংশে কিন্তু চোটাঘাত লাগতে পারে এবং সামনের বছর মার্চ মাস পর্যন্ত কিন্তু আপনি খুব সাবধানে থাকবেন। অন্য প্ল্যানেটের মধ্যে রাহু আপনার 8th হাউসে এসে বসে যাবে এবং সেটাও মঙ্গলের ঘর, কিন্তু 12ই এপ্রিল থেকে। সুতরাং ভেরি কেয়ারফুল। রাহু কেতু এখন কিন্তু অলমোস্ট তার যে রুমে ঢুকতে চলেছে সেই রুমের একেবারে কাছাকাছি চলে এসছে। তো আপনি এখন থেকেই সাবধান হয়ে যান, কেয়ারফুল হয়ে যান। মায়ের স্বাস্থ্যের ব্যাপারে অত্যন্ত নজর দেবেন, আটমোস্ট নজর দেওয়া দরকার। হ্যাঁ, বিশেষ করে যাদের বয়স হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই নজর দেবেন, কোনো রকম গাফিলতি করবেন না। জীবন হানিকর এরকম প্রচুর প্রশ্ন করেছে মানুষ, এই জাতীয় প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় এরকম ছক না দেখে। কিন্তু এটুকু বলতে পারি যে যদি আপনি আমি যে কথাগুলো বললাম, অর্থাৎ নিজের সামর্থ্য অনুসারে ম্যাক্সিমাম কাজটা করবার চেষ্টা করবেন। আবার ওভারটাইম করে অতিরিক্ত শরীর ক্ষয় করারও দরকার নেই। তার সাথে নিজেকে ধীর স্থির রাখবেন, ইনসাবঅর্ডিনেশনের মধ্যে যাবেন না। এগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনাকে কিছুটা বেটার ফল অবশ্যই দেবে। দশা ভালো থাকলে কিন্তু অনেকটাই বেটার ফল দেবে। আপনার যদি দুটো সন্তান থাকে তাহলে বড় সন্তানকে নিয়ে কিন্তু সাবধানে থাকবেন, তারকে খেয়াল রাখবেন সবসময়, শরীর স্বাস্থ্য এগুলোর প্রতি খেয়াল রাখবেন। বিশেষ করে তার বয়স যদি 12 বছরের বেশি হয় তাহলে একটু বেশি খেয়াল রাখবেন। স্কুল খুলে যাচ্ছে আস্তে আস্তে, খুলে যাবেও আর কয়েকদিনের মধ্যে। অন্তত আমি এটুকু বলতে পারি যে 12 তারিখ অনওয়ার্ডস কিন্তু অলমোস্ট দেখবেন সবই প্রায় নর্মালাইজ হতে চলেছে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে চেষ্টা করবেন যে তার সাথে সামঞ্জস্য রেখে চলা, তাহলে বেটার ফল দেবে। লাংস পোর্শনে ভীষণ নজর দেবেন, অর্থোপেডিক পোর্শনে নজর দেবেন। যাদের রিউমেটয়েড আছে, রিউমেটয়েড আর্থারাইটিসের প্রবলেম আছে, তারা নজর দেবেন। যাদের আইজে প্রবলেম আছে তারা নজর দেবেন। যাদের কোনো রকম নার্ভাস সিস্টেম ব্রেকডাউন আছে, কোনো রকম, আমি তো প্রকারভেদ বলতে পারবো না, যে কোনো, যারা জানেন আছে তারা কিন্তু অবশ্যই ডক্টরসের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন এবং সেই মোতাবেক চলবেন। ঝুঁকে কোনো কাজ করার সময়, ঝুঁকে যদি কোনো কাজ করতে হয়, বডি যখন স্ট্রেট ইরেক্ট করবেন
তখন খুব সাবধানে করবেন, এক ঝটকায় করবেন না, তাহলে কিন্তু ফালক্রামে অর্থাৎ আমাদের কোমর অংশে কিন্তু আপনি চোট আঘাত পেতে পারেন। বা পায়ের ফ্যালাঞ্জিস অর্থাৎ পায়ের যে পাতা থাকে বা ফিট পায়ের যে তলা থাকে সেখানে চোট পেতে পারেন। তো কোনো গাড়ি বা পাবলিক ট্রান্সপোর্টের জন্য দাঁড়িয়ে আছেন, তো পায়ের দিকে খেয়াল রাখবেন যে আপনি থ্রেশহোল্ডটা পার করে গেছেন কিনা, সেটার ভিতরে থাকার চেষ্টা করবেন। লাস্ট যেটাকে নিয়ে, যে লগ্ন নিয়ে বলবার জন্য আছে, সেটা হচ্ছে মকর লগ্ন। তবে মকর লগ্নের যে আলোচনাটা করব, এটা আমি এর পরের যে আলোচনাটা স্টার্ট করব সেই আলোচনার মধ্যে বলে দেব। সেটা হচ্ছে যে 5টা প্ল্যানেট এই মাসের একদম শেষের দিক থেকে 27শে ফেব্রুয়ারি থেকে পয়লা পয়লা মার্চ পর্যন্ত থাকবে। তারপরে 4টে প্ল্যানেট থাকবে কিছুদিন, সেই রিলেটেড জায়গায় আলোচনা করে ক্যাপ্রিকর্নটাকেও একসাথে বলে দেব। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।